আগামী জাতীয় নির্বাচন, যে নির্বাচন ঘিরে পুরো রাজনৈতিক দল সাথে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। সেই নির্বাচনে ফিরেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে। তার মানে নির্বাচন কি শুধুই আসলে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসীন হবার জন্য নাকি জনগণের জন্য? সেই প্রশ্নও কিন্তু তড়িঘড়ি দেখে আমরা করতেই পারি। সবকিছু মিলিয়ে আজকে আলোচনা করতে চাই দেশসন্ধ্যার আজকের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি এ নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, এবং আছেন সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইলিয়াস খান, আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটি নিয়ে আসলে অনেক আলোচনা এবং সেই সাথে অনেক সমালোচনাও আছে। রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের তড়িঘড়িও আমরা লক্ষ্য করেছি। আবার কিছু রাজনৈতিক দল যৌক্তিক সময়ের কথা বলেছিলেন। সেই যৌক্তিক সময় কতদিন সেটিও হয়তো আমাদের সামনে নিশ্চিত নয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে যেই দিনক্ষণ ঘোষণা করেছেন সেটি 2025-এর শেষ দিকে কিংবা 2026-এর জুনের মধ্যবর্তী সময়টাতে হতে পারে, সেটি তিনি বলেছেন। সবকিছু মিলিয়ে আদৌ কি নির্বাচনের সময়টা ঘোষণা হয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সুলতান মাহমুদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন। আপনি বলেছেন নির্বাচন নিয়ে আলোচনা এবং সমালোচনা আছে। সমালোচনার কোনো সুযোগ নেই। তো দেশ চালাবে রাজনীতিবিদরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই বিশেষ অবস্থায় তারা ক্ষমতায় এসছে। এখন যারা আছেন তিনি তো যথেষ্ট সময় নিয়েছেন, তড়িঘড়িতে কিছু নাই। তিনি তো বলেছেন, বিএনপি থেকে বলেনি কালকেই নির্বাচন দেন। আমাদের কিন্তু মনে আছে যে স্বৈরাচার এরশাদের পতনের পরে মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল এবং এরশাদে কিন্তু 9.5 বছর দেশটিকে শোষণ করেছিলেন। আওয়ামী লীগ 15.5 বছর। এখন বলা হচ্ছে আওয়ামী লীগের অনেক জঞ্জাল জমেছে, বাট এটা তো বছরের পর বছর কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কারণ আমি তো আগেই বলেছি, গণতন্ত্রের ফার্স্ট হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ চালাবেন। কিন্তু আবার বিএনপি নেতারা এটিও বলেছে, তারা পর্যবেক্ষণ করে দেখেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 5 মাসের বেশি সময় প্রয়োজন নেই। কিন্তু আপনি যেই দীর্ঘ 16-17 বছরের কথা বলছেন, সেই দীর্ঘ 16-17 বছরের জঞ্জাল কি 5 মাসে সরিয়ে ফেলা সম্ভব? কারণ এরশাদের 9.5 বছরের 3 মাস পরে নির্বাচন হয়েছে। কি জঞ্জাল সরাবে আমাকে বলুন, যে এই জঞ্জালটা সরাবে? ওকে প্রশাসনে ধরুন নানা দলীয় লোক কি বলে ঢুকেছে, তাদের তো বাদ দেয়। এখন কাউকে তো বাদ দিচ্ছে না, এখন তো কাউকে শুনি না বাদ দিচ্ছে। তারপর ধরুন নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছে, সেটি বলেছে, বাট এটি তো একদম যে অনেক সময় লাগবে বিষয়টা কিন্তু সেরকম না। বিএনপি একটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, দেশের প্রতি দায়িত্ব আছে, জনগণের প্রতি দায়িত্ব আছে। এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি এবং বিএনপির যিনি মহাসচিব তিনিও বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করছি। সুতরাং এখন যদি অনেকে বলেন যে অনেক দল দেখে যে নির্বাচন চাই না, মনে হয় তারা তো কোনো ক্ষমতায় যাবে না, তাদের কোনো আশাও নেই যে আমরা ক্ষমতায় যেতে পারি। ক্ষমতায় যেতে হলে বিএনপির করুণা নিয়ে যেতে হবে, নিজেরা কিন্তু কোনোদিন যেতে পারবে না। সুতরাং আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব, তিনি বলেছেন তাও তো প্রায় এখন 2 বছর বাকি, 1.5 বছর বাকি, এত সময় তো লাগার কথা না। আমি মনে করি যথেষ্ট পরিবেশ সৃষ্টি হচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হচ্ছে। কারণ নানা সংকট সৃষ্টি হচ্ছে। আপনি দেখুন স্থানীয় যে নির্বাচনগুলো, সেখানে জনপ্রতিনিধিরা এখন কিন্তু অধিকাংশ পলাতক, ফলে জনগণের কিন্তু নানা সমস্যা হচ্ছে। তারা একটি ক্যারেক্টার সার্টিফিকেট অন্যান্য যেসব নিতে গিয়ে তারা লক্ষ্য খুঁজে পাচ্ছে না। সুতরাং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটি সুস্থ ব্যবস্থাপনা করা উচিত বলে। সুলতান মাহমুদ, রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং নির্বাচনের সময় আসলে আমরা এক ধরনের লড়াই দেখতে চাই। সেটি হয়তো আমরা দীর্ঘ 16-17 বছর বা বিগত 3টি নির্বাচনের কথা যদি আমরা বলি, সেখানে আমরা দেখিনি। অর্থাৎ একটি রাজনৈতিক দলকে হয়তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি, কিন্তু এবারে নির্বাচনে তো আমরা সেই প্রত্যাশাটা রাখতে চাই যাতে করে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যারা ভোটার আছেন তারা বেছে নেওয়ার যে সুযোগ সেটি আসলে প্রয়োগ করতে পারবেন। সেই সম্ভাবনা কতখানি? প্রথমে হচ্ছে যে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকেই গোটা বাংলাদেশ হাঁটছে, সেই দিকে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এটি এই আবেদনটি, এই প্রচেষ্টাটি কিন্তু যারা গত 15 বছর নির্বাচনের বাইরে ছিল বা গত যদি বলেন 2014 থেকে যারা নির্বাচনের বাইরে ছিল বা গণতন্ত্র, ভোটাধিকার এগুলো নিয়ে যারা লড়াই করেছে, তাদের এই সব লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এটি, যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে
সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন। এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়তো হবে। বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে রাজনীতির মাঠে আছেন তারা নিঃসন্দেহে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু প্রতিযোগিতামূলক কতখানি হবে? সাধারণত বাংলাদেশের নির্বাচন বলতে আমাদের সাধারণ মানুষদের মাথায় যেটি কাজ করে, আওয়ামী লীগ বিএনপির এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেই প্রতিদ্বন্দ্বিতা অনেকাংশেই হয়তো সামনে নির্বাচনে আমরা দেখব না। সেক্ষেত্রে আসলে একটি শঙ্কা থাকে কিনা? দেখেন, এখানটাতে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটি আপনি কিভাবে দেখবেন সেটির ব্যাপার। আপনি যে রাজনৈতিক দলগুলো দেশে এক্সিস্ট করছে, বর্তমানে আছে, যা তারা সবাই মিলে নির্বাচনে অংশ নেবে, যার যে সামর্থ্য আছে সেই জায়গা থেকে তারা নির্বাচনে অংশ নেবে, সেটি হলো অংশগ্রহণমূলক নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন যেটিকে বলা হয়। তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের যে গত 15 বছরের যে অপকর্ম, সে কারণে যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এই দলটির নির্বাচনে আসবার যদি কোনো সুযোগ না থাকে, তারা যদি পালিয়ে থাকে, তারা যদি দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে আমার মনে হয় না তাদের অপেক্ষায় দেশের জনগণ বা তাদের অংশগ্রহণের জন্য জনগণ অপেক্ষা করবে বা প্রত্যাশাও রাখবে। কারণ এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটি একটি রাজনৈতিক দল কি করেছে সেটির চেয়ে একটি রাজনৈতিক দল দেশের গত 15 বছরে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া, তাদের যে মতাদর্শ চাপিয়ে দেওয়া চিন্তা, সেটিকে বাস্তবায়ন করেছে। তাতেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। এবং এখন সেই রাজনৈতিক দলটি কেউ পালিয়ে থেকে, কেউ দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করবার জন্য, দেশকে বিশ্বের বুকে হেয় করবার জন্য নানান অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দেখেন, এর মধ্যেও আপনি যদি দেখেন, গত পরশু দিনকে দ্য ইকোনমিস্ট একটি রিপোর্ট ছেপেছে, বর্ষসেরা বাংলাদেশ হলো সারা বিশ্বের সেরা দেশের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে। তাহলে তো ওখানটাতে প্রশ্ন আসতে পারতো যে একটি বড় রাজনৈতিক দল তারা নাই, তারপরে কিভাবে এলো? সারা বিশ্বও কিন্তু দেখছে যে বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটছে। আপনি অস্থিতিশীল পরিবেশের কথা বলছিলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম কার্ড আসলে প্লে করা হয়েছে। ইলিয়াস খান, সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, নির্বাচন ঘিরে আসলে বাংলাদেশের নির্বাচন ঘিরে বিশেষ করে যারা আসলে সবচাইতে বেশি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, ভারতের কথা বলছি আমরা, তারা তো আসলে বাংলাদেশের নির্বাচনকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং নিঃসন্দেহে আগামী নির্বাচনেও হয়তো তারা কোনো না কোনোভাবে চেষ্টা করতেই পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আমাদের। সেই প্রভাব কতখানি থাকতে পারে? সেই প্রভাব থাকবে বলে আমি মনে করি না। কারণ শেখ হাসিনা তিনি যে ক্ষমতায় ছিলেন, বিনা ভোটে, রাতের ভোটে, দামি ভোটে, বিভিন্নভাবে ক্ষমতায় ছিলেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটি বড় গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও, ভারতকেও আমরা বলি যে বড় জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, এবং এটি অস্বীকার করবো না যে ভারতে নানা জাতপাত নানা কিছু আছে, বাট নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠে না। কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতে যাচ্ছে, বাট তৃণমূলের যিনি প্রধান তিনি হেরে যাচ্ছেন, মমতা ব্যানার্জি। এটি কিন্তু বাংলাদেশে চিন্তা করা যায় না। সুতরাং এবার যে ভারত দুর্ভাগ্যবঞ্জে যেটি আমি বললাম যে তারা সহযোগিতা করেছে, বাট এবার তারা খুব বেশি পারবে না। কারণ ভারত চেষ্টা করেছে যে কোনোভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা এত একটি বিশাল অংশ এই কারণে বলছি, যেমন 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি, নিশ্চয়ই বাদল ভাইয়ের মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল, কিন্তু এবারে যে গণ অভ্যুত্থান হয়েছে এটি কিন্তু প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে গেছে। আওয়ামী লীগের দল ছুঁয়ে গেছে, এই সাধারণ মানুষকে তারা মারতে চেয়েছে, প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে, শুধু ছাত্র না, তার বাবা মা, ইভেন তার দাদা নানা যদি থাকেন অল্প কম বয়সী, তারাও কিন্তু এসে আন্দোলনে গিয়েছেন। সুতরাং ভারত যে এতবার একটি আঘাত পেয়েছে যে তারা চিন্তাই করতে পারেনি। কারণ আমরা দেখেছি 14 সালে যে নির্বাচন এখনো নানাভাবে আসলে চেষ্টা করে যাচ্ছে, সেটি আমি বলি। ভারতের সাথে শুধু এদেশে একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক, এদেশের সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই এবং দুর্ভাগ্যজনকভাবে কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু তাদের সুসম্পর্ক নেই। সর্বশেষ ছিল বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের রাজনৈতিক দলের সঙ্গে, জনগণের সঙ্গে কিন্তু না। কোনো একটি কি বলে যে একটি গণতান্ত্রিক দেশ শুধু একটি দলের প্রতি এত অন্ধ থাকে, এটি কিন্তু চিন্তা করা যায় না, কিন্তু ভারত সেটি করেছে। এবং একটু আগে তিনি বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বিনা ভোটের এমপি হলো 300 জনই, ইভেন আরও তার যে জেলা নেতাটাতে সব পালিয়ে গেছে। এই ইতিহাস কিন্তু বাংলাদেশে কোনোদিন হয় না। বাংলাদেশে আমরা সবাই ছেলেবেলায় পড়েছি, আমি জানি না এই স্টুডিওতে বলেছি কিনা,
যে দুজন ব্যক্তি পালিয়ে গেছে, একজন হচ্ছে লক্ষণ সেন, আমরা পড়ছি বইতে, আরেকজন হচ্ছে শেখ হাসিনা, এবং তার সঙ্গে সঙ্গে সব পালিয়ে গেছে। সুতরাং বাদল ভাই যেটি বলেছেন যে আদৌ তারা ইলেকশন করতে পারবে কিনা, কারণ ব্যাপক জনরোষ রয়েছে। যদিও সরকারি পক্ষ থেকে বা সরকারি যে কমিশন করা হয়েছে, ডক্টর বদিউল মজুমদার বলেছেন যে আওয়ামী লীগ ইচ্ছে করলে ইলেকশন করতে পারবে, এরপর আবার তিনি সেই বক্তব্য প্রত্যাহারও করেছেন, সেটির জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু তারা যদি ইলেকশন করতে চায় কিন্তু জনরোষে কতটা তারা দাঁড়াতে পারবেন সেই প্রশ্ন সেটি নিয়ে সন্দেহ আছে। জি সুলতান মাহমুদ, আওয়ামী লীগ হয়তো চলে গেছে, আমরা জানি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন তিনিও পালিয়ে গিয়েছেন, কিন্তু তার দোসররা যে সবাই পালিয়ে গিয়েছেন দেশ থেকে তা তো নয়। তারা আসলে এই নির্বাচনকে কোনো না কোনোভাবে সংঘাতময় করার চেষ্টা করছেন, সেটিও তো একটি বড় সংখ্যা থেকে যায়, এবং সেই নির্বাচন যদি আসলে পিছাতে থাকে সেক্ষেত্রে সেই সংখ্যাও বাড়তে থাকে কিনা? নির্বাচন পেছাতে থাকলে সংখ্যা বাড়তে থাকবে। দেখেন, এটি একেবারেই স্বাভাবিক বিষয়। যত নির্বাচন প্রথমে আসি, আপনি যেটি বলছেন নির্বাচন পেছাতে থাকলে, নির্বাচন প্রথম কথা হচ্ছে নির্বাচন কেন পেছাবে, যেটি ইলিয়াস বলেছে। একটি এই ধরনের পরিস্থিতিতে, দেশের একটি সংকটময় মুহূর্তে এই ধরনের সরকার ক্ষমতায় আসে। যদি 91 সালের কথা বলি, স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে যে সরকার এসছে ক্ষমতায়, সেই সরকার 3 মাস ছিল। এরপরে কেয়ারটেকার সরকার এসছে, প্রত্যেকটা কেয়ারটেকার সরকারের মেয়াদ ছিল 3 মাস। যে সরকারের মেয়াদ 3 মাস থেকে 2 বছর বাড়িয়ে নিল, যেটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আমরা বলে থাকি, সেই সরকারের কিন্তু তারাও কিন্তু দেশ ত্যাগে বাধ্য হয়েছে, তারাও দেশে থাকতে পারেনি। কারণ এই সরকারের হাতে গণতন্ত্র এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি কেবলমাত্র জনগণ দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমেই পূরণ হওয়া সম্ভব। সেটি দেশি ষড়যন্ত্র বলেন, বিদেশি ষড়যন্ত্র বলেন, সেটি মোকাবেলা করবারও কিন্তু অন্যতম হাতিয়ার, একমাত্র হাতিয়ার হলো এই নির্বাচিত সরকার। গণতান্ত্রিক সরকার ছাড়া অন্য আরেকটি দেশের ষড়যন্ত্রকে, ইভেন দ্যাট দেশের মধ্যে আপনি যে কথা বলছেন, যারা পালায়ন পর বা পালিয়ে আছেন, যে সমস্ত নেতারা দেশের ভেতরে এখনও তারা পালিয়ে আছেন, তাদেরকে একটি রাজনৈতিক সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বা জনগণের পক্ষে হয়ে তাদেরকে প্রতিহত করবার এটি ম্যাটার অফ 1 উইক, নট মোর দ্যান 1 উইক, 1 সপ্তাহে যথেষ্ট তাদেরকে। কিন্তু যেটি পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার, কারণ তাদের এই টুলস তারা কখনো ইউজ করে নাই, তারা অভ্যস্ত না, তারা ইউজ টু না, যে কারণে তারা পারছে না। খানিকটা সদিচ্ছারও অভাব আছে। না, সদিচ্ছা, আপনি দেখেন, আপনি যখন আপনার চেয়ারে বসে আছেন, আপনার সদিচ্ছা কিন্তু এই প্রোগ্রামটাকে কত সুন্দর করা যায়। এখানটাতে আপনার সদিচ্ছা নাই তা কিন্তু নয়, যারা সরকারে আছেন, কিন্তু দক্ষতার একটি ব্যাপার আছে। দক্ষতার ব্যাপারটি যারা যাকে যে চেয়ারে দিয়েছে, এর মধ্যে আরেকটি বিষয় এসছে, সেটি হচ্ছে গত 15 বছরে বিভিন্ন জায়গায় সরকারের যে অর্গানগুলো আছে, বা আমি যদি বলি সরকারের যতগুলো পিলার আছে, সেই ঘুণে খাওয়া পিলারগুলোকে মেরামত করবার একটি জায়গা আছে। যারা বিভিন্ন অন্যায় অনৈতিকভাবে নানান সুবিধা নিয়েছে, তারা কাজ করছে না। তারা এই সরকারকে যেভাবে সহযোগিতা করবার দরকার, সেই সহযোগিতা হয়তো এই সরকার পাচ্ছে না, যে কারণে আপনার কাছে মনে হতে পারে যে তাদের সদিচ্ছা নেই। আমি যতটুকু জানি, উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের প্রাণান্ত প্রচেষ্টা আছে অনেকের মধ্যে, আমি সবারটা বলবো না, অনেকের মধ্যেই প্রাণান্ত প্রচেষ্টা যে সুষ্ঠু সুন্দরভাবে যাতে বিশৃঙ্খলা হয়। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তো আসলে প্রশাসনিক যে ভূমিকা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়াস খান, প্রশাসনের সাহায্য ছাড়া আসলে একটি সুষ্ঠু নির্বাচন একেবারেই অসম্ভব, সেটি আমরা বলতেই পারি। কিন্তু যে প্রশাসনের হয়তো আমরা শুধু রদবদলই হতে দেখেছি, কিন্তু প্রশাসনে আসলে এখনো যে বিগত সরকারের আমলে যারা ছিলেন তারা নেই, সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে হয়তো শক্তিশালীভাবে আমাদের এখন সেটি বলার সুযোগ হয়নি। এই প্রশাসন দিয়ে আসলে একটি সুষ্ঠু নির্ভরযোগ্য নির্বাচন কতখানি সম্ভব? এটি একটি জটিল প্রশ্ন, এই কারণ আপনি তো ধরুন, আমরা জানি যে 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী যা আছেন, এর মধ্যে 10.5 লক্ষ আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। কিন্তু আমি ইচ্ছে করলে তো এগুলো সব পরিবর্তন করতে পারবো না। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলো এবং সরকার যদি আন্তরিক হয়, আন্তরিক হতেই হবে। কারণ আমরা অনেক হতাশ হয়েছি। আমরা 71-এর পর চেয়েছিলাম একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, কিন্তু আমরা কিন্তু পাইনি। 90-এর গণ আন্দোলনের ফলে অনেক স্বপ্ন ছিল আমাদের, সেগুলো কিন্তু আমাদের পূরণ হয়নি। সুতরাং আমার করতেই হবে। আন্তরিক হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব, কারণ বাংলাদেশে 14টি নির্বাচন হয়েছে। নানান ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, সুলতান মাহমুদ তিনিও আসলে বলছিলেন যে অনেকে হয়তো সহায়তা করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, এটা করছে না, পুলিশে 187 জন জয়েন করেনি,
পুলিশে 187 এরপরেও জন। কি সম্ভব আসলে একেবারে ঠিক যেই নির্বাচন আমরা প্রত্যাশা করছি, যে নির্বাচন আমরা দীর্ঘদিন দেখিনি, সেই নির্বাচনকে আমাদের সামনে উদাহরণ সেই হিসেবে নির্বাচন রাখা? আমি আশা করতে চাই সম্ভব, কারণ আমি রাতারাতি কিন্তু সব কর্মকর্তা কর্মচারী পরিবর্তন করতে ফেলবো না। আবার আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছিলাম। গণঅভ্যুত্থানে যে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন তারা একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন, সেই রাজনৈতিক দল এই নির্বাচনে কেমন প্রভাব ফেলবে? তারা না প্রস্তুত হওয়া পর্যন্ত নির্বাচন বিলম্বিত হতে পারে এমন আশঙ্কাও অনেকে করছেন। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। একটি বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সুলতান মাহমুদ, আমরা বলছিলাম আসলে যে রাজনীতি কিংবা আসলে যে নির্বাচন নিয়ে রাজনীতিকরা এত অপেক্ষা করছেন, সেই নির্বাচন বিলম্বিত হওয়ার একটি শঙ্কা আসলে আছে কিনা? গণঅভ্যুত্থানে নেতৃত্ব দান করেছেন যে শিক্ষার্থীরা, তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন, তারা ভোটের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচন বিলম্বিত হতে পারে, অনেকেই এটি বলার চেষ্টা করছেন। সেটি আদৌ কতখানি সত্যি? আসলে দেখেন, সেই অনেকে কারা, অনেকে বলবার চেষ্টা করছেন সেই অনেকে কারা, সেটি একটি বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের গতিতে এগোবে। আপনি যদি প্রধান উপদেষ্টার কথা বলেন, যে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। হ্যাঁ, তো এর মধ্যে কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ হলে তারপর নির্বাচন। তো আমি বলি যে আপনি যেটি শুরুতেই বলেছেন যে কবে নির্বাচন হবে, এটির একটি রোডম্যাপ কিন্তু অলরেডি প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে এসছে। প্রধান উপদেষ্টার আগে এই অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সে কিন্তু বলেছে 2024-এ আপনারা একটি রাজনৈতিক সরকার দেখতে পাবেন। এটির পর যদিও প্রধান উপদেষ্টার ভিতর থেকে আবার বড় করে বলা হয়েছিল এটি তার ব্যক্তিগত বক্তব্য, ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন এই কথাটি বলেছিলেন, আমার স্পষ্ট খেয়াল আছে, উনি কিন্তু বলেছিলেন যে এটি আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এরকম আসলে জায়গায় থেকে আসলে খুব একটা ব্যক্তিগত মতামত রাষ্ট্রের সামনে তুলে ধরার সুযোগ আছে কিনা, সেটিও তো একটি প্রশ্ন। হ্যাঁ, যখন ইন্টেলেকচুয়ালরা যখন কোনো কিছু বলে, আপনার আমার মতো করে স্ট্রেট বলে না, এটি হলো একটা ব্যাপার। উনি ব্যক্তিগত বলেই বলেছেন। এরপরে আপনি আসেন যে সেনাপ্রধান বাইরে গিয়ে যখন কথা বলেছেন নির্বাচন প্রসঙ্গে, উনি কিন্তু 1.5 বছর 18 মাসের কথা বলেছেন। সেই 18 মাসে যদি আপনি ধরেন, সেটিও কিন্তু 2025-এর শেষে বা 26-এর একেবারে শুরুর দিকে নির্বাচন হবার কথা। এরপরে আরেকটি বক্তব্য এসছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা বলবার পরে আবার যখন প্রেস সচিব বলেছেন যে না, এটি 2025-এ না, 2026-এর মাঝামাঝি বা কোনো একটা সময়, এটি কোনো বিষয় না, আমার বিষয়। এবং এখানটাতে এর মধ্যেই যে একটি ছাত্র জনতা, যেটিকে আপনারা বলছেন যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আদৌ কি হবে কি হবে না, সেটি কিন্তু সেই অপেক্ষায় বাংলাদেশের জনগণ নেই। যদি বাংলাদেশের জনগণের কাছে প্রয়োজন বোধ হয় যে আরেকটি রাজনৈতিক দলের প্রয়োজন, সেটি জনগণের প্রয়োজনেই হবে। কিন্তু কোনো গোষ্ঠী বা কোনো চাপিয়ে দেয়া কোনো মহলের চাপিয়ে দেয়া বা কোনো জায়গা থেকে আদর্শ বা কারো মদদে যে কোনো দল হবে, সেটিকে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ সেটি কখনো বাংলাদেশের নেয় না। মানুষ আসলে 24-এর এই গণঅভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক দল দেখতে চায় কিংবা চায় কিনা, সেটি নিয়েও তো একটি প্রশ্ন আছে। অনেকেই বলেছিলেন বাংলাদেশে এক ধরনের নতুন রাজনৈতিক দল প্রয়োজন, সেটিও কিন্তু আমরা শুনেছি। ইলিয়াস খান, সেই নতুনত্বের পথে আমরা হাঁটবো কি? আমার মনে হয় বাংলাদেশের মানুষ বড় দুটি দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, এবং সঙ্গে আছে আওয়ামী লীগ ধরুন পালিয়ে গেছে, তারা ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, জামাত ইসলাম আছে, এর বাইরে নতুন দল চাইবে। কারণ নানা সময় কিংস পার্টি কিন্তু গঠিত হয়েছিল, খুব তোড়জোড় দেখেছি আমরা, তো শেষ পর্যন্ত কিন্তু কিছুই করতে পারে না। সুতরাং বাংলাদেশের মানুষ কিংস পার্টি কখনো পছন্দ করে না। আমি আমার ছাত্র ভাইরা যারা গণঅভ্যুত্থান ঘটিয়ে, যদিও তারা একক দাবি করে, কিন্তু একক দাবি করার কোনো সুযোগ নেই। বিএনপির গত 15.5 বছর ধরে আন্দোলন করেছে, বিএনপির অনেক নেতাকর্মী মারা গিয়েছে, অনেকে গুম হয়েছেন, অনেকে, এই যে ইলিয়াস আলী সাহেব, চৌধুরী আলমান, দুজনের নাম বললাম, বহু নেতা গুম হয়েছেন। এক একজন নেতার নামে 400-500 মামলা, 500 মামলা আছে একজন নেতার নামে, হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে। তো এগুলো, এই যে প্লটটা সৃষ্টি হয়েছে, মানুষ তো একদিন হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে না, এগুলো তৈরি করতে বিএনপি অনেক চেষ্টা করে, সঙ্গে জামাতও ছিল, অন্যান্য ছোট দলগুলোও ছিল। তো হঠাৎ করে এসে কেউ সরকারি আনুকূল্যে, এবং এই উদ্ধত কে দেখায় যে ছাত্ররা পার্টি করলে তারা ভোট নিশ্চিত না হওয়া পর্যন্ত ইলেকশন বাংলাদেশে দিন, এই দুঃসাহস কার? এই দুঃসাহস কে দেখায়? বহু ক্ষমতাশালী বাংলাদেশের মানুষ দেখেছে, কিন্তু তাদের পতনটাও কিন্তু এই দেশের মানুষ দেখেছে। এইসব দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নেই। এবং ছাত্ররা খুব পবিত্র, আমি মনে করি তারা
অনেক কিছু তারা জানি বদনাম না নাই যে আমরা কিংস পার্টি গঠন করলাম। বাংলাদেশের ইতিহাসে আসলে কিংস পার্টি কখনো ভালো কিছু করেছে সেটি আমরা দেখিনি, কিন্তু এরপরেও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তারা বলেছেন যে আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদ আছেন কিংবা যারা দোসর আছেন তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তো সেই বিচার আমরা কতখানি করতে পারবো, ঠিক কতখানি বিচার হলে সেই নির্বাচন আমরা দেখতে পাবো, সেটি কি তারা স্পষ্ট করেছেন কিনা? সুলতান মাহমুদ, দেখেন, কাদের বিচারের জন্য বিচার কবে হবে? বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার আজকে চাইলাম কালকে, এই যদি ফ্যাসিস্ট সরকারের কথাই বলেন, সেই ফ্যাসিস্ট সরকার যত বিচার করতে চেয়েছে, বিচারের নামে প্রহসন করেছে, তারপর কটি বিচার করতে পেরেছে? গুম করেছে, তারা বাড়ি থেকে তুলে নিয়ে আয়নাঘরে রেখেছে, কিন্তু বিচার কজনের করতে পেরেছে? এবং যে বিচারের কথা বলা হয় সেই বিচারগুলো কি আদৌ বিচার? এটি কোনো কথা হতে পারে না যে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এটি আমার কাছে মনে হয় অর্বাচীন যারা, তাদের মুখ থেকে হয়তো বের হতে পারে। কোনো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, যারা রিসার্চ আছে যাদের, তারা কখনো বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে শুরু হওয়ার পরে বিচার প্রক্রিয়া যখন শুরু হচ্ছে, এটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি যদি বলেন যে এই প্রক্রিয়া শুরু হতে পারে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তারা স্পষ্ট কেন করছে না তাহলে? ঠিক কি পরিমাণ বিচার দেখার পর দেখেন তন্নি, কে করছে না, কারা করছে না, আমার মনে হয় ওটি কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় নয় এই কারণে যে বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে একটি ভোট উৎসবের জন্য। বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে গত 4টি নির্বাচনে যারা ভোট দিতে পারেনি, আপনার মতো তরুণ প্রজন্মের যারা ভোটার হয়েছে কিন্তু ভোটের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা কিন্তু উন্মুখ হয়ে আছে। তো তারা চায় যত দ্রুত একটি নির্বাচন হোক, সেই নির্বাচন উৎসবে তারা সামিল হবে, ভোট দেবে, নিজের মতো করে লাইনে দাঁড়াবে, হ্যাঁ, নতুন জামা কাপড় পরে লাইনে গিয়ে একটু উৎসবের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই অপেক্ষা আছে। এটিকে কাল বিলম্বিত করবার কোনো সুযোগ নেই। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট পরিবর্তন তাদের মাঝে আনতে পেরেছে, কিংবা যে সংস্কারের কথা আমরা বলছি এই মুহূর্তে আসলে রাজনীতির মাঠে যদি আমরা বলি বিএনপির মতো বড় দল কিংবা বিএনপির মতো শক্তিশালী দল হয়তো আর কেউ নেই। নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ইলিয়াস খান, অনেকটাই সম্ভাবনা আছে হয়তো বিএনপির পরবর্তী নির্বাচনে জয়ী হতে পারে, কিন্তু সেটি একটু জিজ্ঞেস করতে চাই, বিএনপি নেতাকর্মীরা কি ইতিমধ্যে খুবই শিওর হয়ে গিয়েছেন যে তারাই জয়ী হবেন এবং সে কারণে তারা নানান রকম কর্মকাণ্ড করছেন? আমি একটু কথা বলি না, কোনো কর্মকাণ্ড চলছেন। ধরুন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দখল করে রেখেছিল, আমি কারেক্ট, বাংলাদেশ সবকিছু, সেটা উদ্ধার করতে পারে কে? সেই দল কোনটা বলুন? আর কোন দল আছে বিএনপি বাদে? দোষ দেয় বিএনপিকে যে বিএনপি সব দখল করছে। স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করবে কে? বিএনপি একমাত্র দল যে উদ্ধার করতে পারে। আর কোনো দল আছে যে আমরা পারবো উদ্ধার করতে? সুতরাং উদ্ধার করে যদি চাঁদাবাজি না হয় ইটস ওকে, কিন্তু এটি একটি বিএনপিকে ধরুন একটি বদনাম দেওয়ার জন্য ইলেকশন। এমনও প্রচার আছে যে এই যে ইলেকশন দেরি করতে বলে এই জন্য যে বিএনপির এইসব বদনাম টন্দন দিয়ে, কিন্তু এটা একটা মহিরুহ। বিএনপি হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দল, সুতরাং সে খুচরা রাজনীতি করে এগুলো লাভ নেই। এই যে সব জায়গায় আমি আজকে আপনাকে যেটি বললাম, সব জায়গায় প্রচার, সব বিএনপি দখল করছে। বিএনপি তো উদ্ধার করেছে, সব জায়গা থেকে উদ্ধার করেছে বিএনপি, তো উদ্ধার আর কোন দল করবে? এটা কমিউনিস্ট পার্টি করবে? কতদিন থাকবে? এখানে আমি একটু ইন্টারাপ্ট আওয়ামী লীগের ছিল সেটি এখন বিএনপির হতে হবে। আমি সংস্কৃতির কথা আপনি কেন বলছেন? আমি এই জায়গাটাতে বলতে চাই, গত 15 বছরে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছিল তাদের কিভাবে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল হয়েছে। এখন 15 বছরে যে দখলটি ছিল, আমার সম্পদ আপনি দখল করে রেখেছিলেন, সেটি আপনার কাছ থেকে আমি যখন নিয়ে নিচ্ছি, এটি কি দখল? এটি কি দখল বলেন? এই যে দখলের যে অভিযোগটা আনা হয়, আমি বলবো না যে একেবারেই কোনো কিছু হচ্ছে না, হয়তো অতি উৎসাহী কোনো জায়গা থেকে বিএনপির ভেতরে ঢুকে পড়া কেউ কেউ হয়তো এটি করতে পারেন, কিন্তু যে কোনো ঘটনাকেই বিএনপির দখল বলে চালিয়ে দেয়া এটি কতখানি যুক্তিযুক্ত? যেটি বিএনপির ছিল, যে জায়গাটি বিএনপির ছিল, যে ব্যবসা প্রতিষ্ঠানটি বিএনপির ছিল, যে কর্পোরেট হাউসটি বিএনপির নেতার ছিল, সেটি যখন দখল হয়ে গেছে, পরিবর্তিত প্রেক্ষাপটে যখন সে তার সেই পুরনো হারানো সম্পদ নিজের নিয়ন্ত্রণে নেবে, এটি কি দখল? মোটেই দখল। পরিবর্তিত প্রেক্ষাপটের কথা বলছিলেন ইলিয়াস খান, আমরা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নানান রকম প্রতিশ্রুতি দিতে শুনি। বিএনপি ইতিমধ্যে যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে সেটি শুনতে পেয়ে আসলে যারা সাধারণ নাগরিক আছি আমরা, আমাদের বেশ ভালোই লাগছে বা মনে হচ্ছে আমরা হয়তো পরিবর্তনের পথে হাঁটছি, কিন্তু ঠিক যেই দিন নির্বাচন হবে এবং নির্বাচনের ফলাফল আসবে, পরদিন থেকে তারা সেই প্রতিশ্রুতি মনে রাখবেন কিনা সেটি হয়তো বাংলাদেশের সামনে সবচাইতে বড় প্রশ্ন। এবার একটু ভিন্ন প্রেক্ষাপট সব রাজনৈতিক দলগুলোর জন্য, কারণ এবার যারা আন্দোলন করেছে, বিশেষ করে যদি আমি ছাত্রদের কথা ধরি, ধরুন
এই 15 বছর থেকে 30 বছর পর্যন্ত ছাত্র আন্দোলন করেছে। তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর, রাজনৈতিক দলগুলোকে ওয়াশ করছে, যা ইচ্ছা আমি যা ইচ্ছা করব সেটি করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এই ছাত্রদের একটি বড় অংশ কিন্তু ভোটারও, আর এরা কিন্তু কি বলে যে রাজনীতির মার প্যাচ এগুলো কম বোঝে, তারা সোজা পথে চলার লোক যতদিন ছাত্র থাকে। সুতরাং এবার এগুলো করার সুযোগ কতটুকু আছে বলে আমি মনে করি। তারপরও আমাদের দেশের সমস্যা অন্তহীন, সব রাজনৈতিক দলকে, শুধু বাংলাদেশে না, আপনি ধরুন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন হলো, বাংলাদেশ প্রসঙ্গে এই ট্রাম্পের কিছু বলার দরকার আছে, উনি তো বাংলাদেশের নামও জানে না, কিন্তু তার যারা ক্যাম্পেইনার তারা বুঝিয়েছেন যে এইটা কিছু একটু হিন্দুদের পক্ষে বলে আপনি ঈশ্বর ভোট পেতে পারেন, হিন্দুদের ভোট পেতে পারেন। তিনি সব বিষয় নিয়ে কথা বলেছেন। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম সীমাবদ্ধতা আছে, তারা নানা প্রতিশ্রুতি দেয় কিন্তু সেগুলো পূরণ করতে পারে না। তবে এবার আশা করি যে বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ হবে এবং বাংলাদেশের মানুষ যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের জন্য আন্দোলন করছে। এবং আপনি দেখেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যে 31 দফা দিয়েছেন তার মধ্যে কিন্তু গণতন্ত্রের সুন্দর দিকগুলো আছে এবং ক্ষমতা যাতে কুক্ষিগত না হয় সেই মেসেজ কিন্তু আছে। কারণ আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য তিনি কত কিছু করেছেন, কত মানুষ মেরেছেন, শেষ পর্যন্ত কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সুতরাং আমাদের একটি কথাই হচ্ছে মানুষের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জি, এই যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার কথা বলেছেন সুলতান মাহমুদ, আমরা নির্বাচনের মধ্য দিয়ে দেখেছি দীর্ঘদিন আসলে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে এবং দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, যেটি নিয়ে অনেক ধরনের ডিবেট ছিল, সেই নির্বাচন রুদ্ধ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার তারাই আসলে আগামী তত্ত্বাবধায়ক সরকার হবেন কিনা সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, 111-এর মতন একটি বাজে এক ধরনের উদাহরণ আমাদের সামনে আছে, সেই সব কিছু আমরা কতখানি কাটিয়ে উঠতে পারবো? প্রথম কথা হচ্ছে যে আপনি 111 সরকারের যে এক্সাম্পল, বাজে উদাহরণের আপনি যে কথা বলছেন, এই অন্তর্বর্তী সরকার আসার পর 111 পরবর্তী সরকারের যে কর্মযজ্ঞ বা কর্মতৎপরতা বা কর্মকাণ্ড, সেটি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যে সেটির কোনো সামঞ্জস্য নাই। প্রথমত এটি। আর যেটি আপনি বলছেন যে আদালতের রায়ের পঞ্চম সংশোধনী বাতিলের পর যেটি হয়েছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, এটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং সেটি কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন যেটি হবার, সেটি যেমন যারা ক্ষমতায় আছেন তাদের চিন্তাভাবনার ব্যাপার। দ্বিতীয়, রাজনৈতিক দলগুলো কি ভাবছে, সেই সকল দলের এবং বর্তমান সরকারের সমন্বয়ের মধ্য দিয়ে একটি সমঝোতায় আমার মনে হয় পৌঁছানো যাবে, এটি একটি বিষয়। আরেকটি জায়গা হলো আপনি যেটি ইলিয়াসকে বলছিলেন যে বাইরের প্রচার প্রপাগান্ডা বা এই যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, দেখেন আকাঙ্ক্ষা বাংলাদেশের যদি আপনি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন যদি বলেন, ইভেন দ্যাট 24-এর যে আন্দোলন বলেন, সব আন্দোলনে ছাত্রদের সম্পৃক্ততা আছে। ছাত্ররা সামনে এগিয়ে যায় কারণ তারা তরুণ, তারা সাহসী, তারা উদ্দীপ্ত, তারা সামনে এগিয়ে যায়। কিন্তু রাজনৈতিক দল এবং দেশ কিন্তু চালায়, রাজনৈতিক দলগুলো কেন চালায় আপনি দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে অনেক ছোট ছোট দল এসছে যারা কখনো সংসদে বসতে পারেনি, কিন্তু একটি জগদ্দল পাথর গত 15 বছর বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সেই দলগুলোকে ক্ষমতায় এনেছে শুধুমাত্র তাদের চাটুকারিত করবার জন্য। এবং তারা কিন্তু পারে নাই। হঠাৎ করে কোনো দল যদি তৈরি হয়, আমরা ইতিপূর্বে দেখেছি জাতীয় পার্টি, আওয়ামী লীগ ভেঙে, আমরা যদি মিজানুর রহমান চৌধুরীর কথা বলি, আমরা যদি ওবায়দুর রহমানের কথা বলি, বড় বড় ডাকসাইটি নেতারা ভেঙে গিয়ে কিন্তু নতুন দল করেছে, কিন্তু সে দল কিন্তু হালে পানি পায়নি। তো এখন হঠাৎ করে কোনো দল তৈরি হয়ে কালকে নির্বাচনে গেলে তারাই বিজয়ী হবে, এটি ভাবা মনে হয় বাংলাদেশের জনগণের পক্ষে বেশ কঠিন। এবং আপনি হঠাৎ করে আসলে যারা অন্য দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করেছেন তাদের কথা বলছিলেন, সেক্ষেত্রে জাতীয় পার্টির মতো উদাহরণ আছে আমাদের সামনে। তাদেরকে নিয়ে আসলে আমরা আগামী নির্বাচনে কি ভাবছি, যারা আসলে দীর্ঘদিন আওয়ামী লীগকে বিগত 3টে নির্বাচনে সহায়তা করেছে, তারা সামনে নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবেন, তাদের ভূমিকা কি হতে যাচ্ছে, এই সবকিছু নিয়ে আলোচনা করবো। আরও একটি বিরতির সময় হচ্ছে, দেশসন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
ইলিয়াস খান, নির্বাচন ঘিরে নানান সমীকরণ থাকে সব সময় এবং সেই সমীকরণ থাকবে, সেটি খুবই স্বাভাবিক এবং রাজনীতিতে শেষ কথা বলে যেহেতু কিছু নেই, সেটি হয়তো সবচেয়ে বেশি বাংলাদেশকে বুঝিয়েছে জাতীয় পার্টির মতন যে রাজনৈতিক দলগুলো আছে তারা, এবং তারা রাজনৈতিক ভাবেই নির্বাচনী সমীকরণ নানানভাবে পাল্টে দিতে সক্ষম হয়েছে বিগত সময়গুলোতে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়। সেই উদাহরণ যেহেতু আমরা দেখেছি, সামনের নির্বাচনে কি হতে পারে? সামনের নির্বাচন জাতীয় পার্টির পরিণতি খুব খারাপ হবে বলে আমার ধারণা। কারণ এরশাদ সাহেব যতদিন ছিলেন, এবং একে বলে রাজনৈতিক সিনাল একটা কথা আছে, এরশাদ সাহেব ছিলেন তাই। এবং আওয়ামী লীগে যে দুঃশাসন চলেছে, দুর্বিনীত শাসন চলেছে গত 15.5 বছর, এর অন্যতম অংশীজন ছিল জাতীয় পার্টি। সুতরাং আগামী নির্বাচনে আমি জাতীয় পার্টির কি কোনো ভালো কিছু হবে বলে আমি মনে করি না। এবং একই সঙ্গে আমি অনেক রাজনৈতিক, যেমন ওয়ার্কার্স পার্টির যে সভাপতি ছিলেন আছেন রাষ্ট্রপতি, তারপরে যে হাসানুল ইনু যশোদের, তাকে আমি জাতীয় পার্টির লোকজন কেন ধরছেন আমি এটি বুঝতে পারছি না। তারা তো বিরাট দুর্বৃত্তপনা করেছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে কি বলে যে গণতান্ত্রিক পুরো পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। বাট প্রথম আমি নিশ্চয় বারবার মনে আছে, প্রথম যেদিন শপথ নেন উপদেষ্টারা, সেদিন থেকে তারাও আমন্ত্রিত ছিলেন। আমি তাদের দেখে খুব বিস্মিত হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের পরে বুঝতে পেরেছি যে আসলে বিষয়টা ঠিক হচ্ছে না। কারণ এই যে ফেসিজম, হাসিনার পাশে তো একদম জেএম কাদেরের নাম থাকা উচিত। এবং এই যে আরেকজন আছে, কি যেন নাম জেনে ওর, মুজিবুর হক চুন্নু, এবং তিনি বলেন, ওদিন দেখলাম যে বিএনপি তো নির্বাচনে গেছে, জাতীয় পার্টি গেলে এই দোষ, এগুলো করে পার পাওয়া যাবে না। তাদের চরম শাস্তি হওয়া উচিত। এবং এই যে হাসানুল ইনু এবং এরশাদ সাহেব, রাষ্ট্রপতি মিলন সহ আরো যে ছোট ছোট দলের যে, আমি জানি না এর ধরেছে কিনা, ওই যে কি বড়ুয়া জানি ওনার নাম, দিলীপ বড়ুয়া, দিলীপ ধরেছে, ওনাকে অ্যারেস্ট করেছে। এইসব চক্র বা মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা প্রমাণ করতে চেয়েছে। এবং মানে আমাদের মতো করে মুক্তিযুদ্ধ, মানে আমার দল করলে, আমাদের সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা, আমাদের সঙ্গে না থাকলে মুক্তিযোদ্ধার চেতনা। যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু বিএনপি করলে কেউ মুক্তিযোদ্ধা না, ওই ব্র্যান্ডিং করে। বিএনপি জামাত ব্র্যান্ডিং, সারা বিশ্বে একসময় ব্র্যান্ডিং করেছে। মানুষকে অল্পদিন ভুল বোঝানো যায়, দীর্ঘমেয়াদে যায় না কিন্তু। এবং যায় না যে তার প্রমাণ হচ্ছে হাসিনা যেভাবে চেপে বসেছিল। আমাদের একসময় আমি হতাশ হয়ে গেছিলাম যে এর বোধহয় কোনোদিনই পতন ঘটানো সম্ভব না, মাঝে মাঝে চিন্তা করতাম, কিন্তু পতন কিন্তু ঘটেছে। এবং দীর্ঘদিন আসলে চেপে বসে যে থাকা যায় না, এবং জনগণের পালস বোঝা যে আসলে রাজনৈতিক দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি অন্তত ভবিষ্যতে যারা রাজনীতি করবেন কিংবা ভবিষ্যতে যারা রাজনৈতিকভাবে দেশের হাল ধরবেন, তারা কতখানি বুঝতে পারবেন সামনে নির্বাচন, সেটি বোঝানোর জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা সুলতান মাহমুদ? না, দেখেন, রাজনৈতিক পালস বা গণমানুষের পালস বোঝাটা, রাজনীতিকদের মূল কাজ হচ্ছে জনগণের পালস বোঝা। যে দীর্ঘ 16-17 বছর আমরা দেখিনি, যে রাজনৈতিক দল জনগণের পালস বুঝেছে, তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করে আবার অন্যর হাতে দেশ বুঝিয়ে দিয়ে বিদায় নিয়েছে। ভোটের মাধ্যমে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছে। এটি হলো যারা জনগণের পালস বুঝিয়ে রাজনীতি করে তাদের ক্ষেত্রে। আপনি গত 15 বছরের সরকার কথা বলেছেন। গত 15 বছরের সরকার তো দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে একটি দেশের তাবেদারি করবার জন্যই শুধুমাত্র তারা ক্ষমতায় ছিল, এবং সেই দেশটি এই শেখ হাসিনাকে নানানভাবে আষ্টে পৃষ্ঠে রেখে তাকে ক্ষমতায় কিভাবে বসিয়ে রাখা যায়। এবং বসিয়ে রাখার মূল কারণটা হচ্ছে, যখন তার প্রতিবেশী অন্য কোনো দেশ নেই, শুধু একমাত্র বাংলাদেশ আছে, এবং সেই বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কিভাবে চুষে খাওয়া যায়, বাংলাদেশের সম্পদ ব্যবহার করে, বাংলাদেশের সড়ক ব্যবহার করে, বাংলাদেশের বন্দর ব্যবহার করে কিভাবে তার দেশের বেনিফিট কুড়িয়ে নেওয়া যায়, সেটি খুব সুন্দর এবং সুচারুভাবে করতে পেরেছে গত 15 বছর এই আওয়ামী লীগকে নানানভাবে সাপোর্ট দিয়ে, নানানভাবে বলতে পারেন যে রসদ দিয়ে। তো সেটি ছিল জনগণের বিপক্ষে, একটি দেশের পক্ষে। সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন যে রাজনৈতিক মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এবং এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে মানুষের যে পুরনো দিনের যে আকাঙ্ক্ষা, যেটি ইলিয়াস একটু আগে বলেছিল, যে মানুষের ভিতরে একটি হতাশা চেপে বসেছিল, যে মনে হয় এই জগদ্দল পাথর আর সরানো যাবে না, সেই অবস্থার অবসান কিন্তু ঘটেছে। এখন রাজনীতিকরা দেখেছেন, যারা বর্তমানে রাজনীতি করছেন, পুরনো অনেক রাজনৈতিক নেতা আমরা যাদের পেছনে দেখেছি, যাদেরকে সম্মুখ সারিতে দেখেছি, তারা আজকে নেই। কিন্তু গত 15 বছরে যারা রাজনীতির এই মারপ্যাচ দেখেছেন, এই নানান ধরনের ঘাত প্রতিঘাত সহ্য করে এখনও
রাজনৈতিক ময়দানে টিকে আছেন তারা মানুষের ভাষা বুঝবেন। এবং সবচেয়ে বেশি আসলে যে জিনিসটি আমরা বিগত সময়গুলোতে বা 15-16 বছরে দেখিনি সেটি হয়তো জবাবদিহিতা নিশ্চিত করা। ইলিয়াস খান, বিএনপি হোক কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল যারাই সামনে আসলে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে দেশের হাল ধরতে যাচ্ছেন তাদেরকে সেই চেক এন্ড ব্যালেন্স বুঝতে হবে এবং বাংলাদেশের সাধারণ নাগরিক তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে, সেই জায়গাটি আমরা সুস্পষ্ট করতে পারবো কিনা আশা করতে চাই। আমি একটু আগেই বলেছি যে এবার রাজনীতি হবে ভিন্ন পরিপ্রেক্ষিতে। সাধারণত একজন মানুষ তিনি নির্বাচিত হয়ে যাবার পর সাধারণ মানুষ তাকে আর খুঁজেই পান না, কিংবা তার সাথে কি কথা বলতে পারবো, কোনো সমস্যার কথা জানাতে পারবো, সেটি সাধারণত আমরা ভুলে যাই। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো আছে, বড় যে দল বিএনপি অন্য দল, তারা সেরকম ব্যক্তিকে নমিনেশন দিবে। কারণ পার্লামেন্টকে শেখ হাসিনা কি বলা যায়, এটাকে কি টার্ম ইউজ করবে জানি না, এই যে রাস্তায় গান গাইতো তারাও নিয়ে পার্লামেন্টে উঠিয়েছে, এরকম। তাই যে পার্লামেন্ট বা সদস্য বানিয়েছে, কুয়েতের জেলে 4 বছর ধরে জেল খাটছে, নিশ্চয়ই আপনি জানেন। পার্লামেন্ট সদস্য বানিয়েছে কাদের? পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরছে, কোনো দেশ ঢুকতে দিচ্ছে না। কানাডা গিয়েছে, এয়ারপোর্টে ঢুকতে পারেনি, দুবাইতে এসে সেখানে ঢুকতে দিলে পরের দেশে এসে নিশ্চয়ই। এইসব লোক তো পার্লামেন্ট সদস্য বানিয়েছে শেখ হাসিনা। এবং পার্লামেন্টে একটি কি বলা যায়, আমরা বলি পবিত্র পার্লামেন্ট, সবসময় আমরা বলি যে পবিত্র পার্লামেন্ট, কিন্তু এটাকে কতটা অপবিত্র করেছিল সেটি কিন্তু আমরা জানি। সুতরাং এবারে পার্লামেন্টে যাতে ভালো লোকদের এবার ইলেকশনের নমিনেশন দেওয়া হয়, সেই আহ্বান নিশ্চয়ই আমি বাদল ভাই সবাই জানাবো যে যোগ্য লোক যারা তাদেরকে, এবং যাদের জনগণের সাথে সম্পর্ক আছে। আগে তো জনগণের সাথে সম্পর্ক লাগতো না, কারণ নৌকা পেলেই সে জিতে যাচ্ছে কোনো না কোনোভাবে, এবং রাতে ভোট টাকায় প্রয়োজনে বিনা প্রতিদ্বন্দ্বী 154 জন জিতেছে। এগুলো ক্রিমিনাল অফেন্স, এগুলোর বিচার হতেই হবে। এবং ছাত্ররা একটি কথা ভালো বলেছে, আমি তাদের সাপোর্ট করি যে আওয়ামী লীগের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। আমি সরাসরি সেটি বলতে চাই না, বাট এই প্রথম পার্টটার সাথে আমি একমত, অবশ্যই বিচার হতে হবে। এতগুলো প্রাণ ঝরেছে, ক্যান ইউ ইমাজিন? নিশ্চয়ই আমরা এখনো কিন্তু অনেক ভিডিও আসে আমাদের, আমরা দেখি, কিন্তু আগে কিন্তু অনেক কিছু জানতেও পারি না। ইলিয়াস খান, আপনি যখন কথা বলছিলেন, আমার একটু বিচারের কথা, আমরা আসলে সবাই হয়তো পুরো বাংলাদেশ এই একটি জায়গায় হয়তো যেটা আমরা সবাই আসলে যারা এভাবে গণহত্যা চালিয়েছে তাদের বিচার দেখতে চাই, কিন্তু আবার যারা আসলে এই গণহত্যায় খুব সম্মুখ সারিতে ছিলেন তারা 3.5 মাস এই দেশে এই গণঅভ্যুত্থান থাকবার পর পালিয়ে যেতে পারলেন খুব সহজে, সেই দায়ভার কেন কেউ নিচ্ছেন না? সেই দায়ভার, সেই জবাবদিহিতা কি কেউ দিবেন? সুলতান মাহমুদ, আপনি একটু আগে বলছিলেন যে সরকারে জবাবদিহিতার জায়গাটি দেখেন, রাজনীতিক যারা রাজনীতি করে তো তাদের একটি জবাবদিহিতার জায়গা, যেমন অন্যান্য পেশাজীবীদের কিন্তু রাজনীতিতে আসার কারণ ভিন্ন। রাজনীতিকটা সারা আজীবন এটি তাদের পেশা, রাজনীতিটা তাদের একটি পেশা। আর আমাদের সংসদ, যেটি ইলিয়াস বলছিলেন যে পার্লামেন্টকে অপবিত্র করেছে, আমি সেই জায়গায় তো যদি না যাই, পার্লামেন্ট আসলে কতখানি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলনের জায়গা ছিল, মানুষের জবাবদিহিতার জায়গাটি কত ছিল। যে পার্লামেন্টে 64% ব্যবসায়ী ছিল, যে পার্লামেন্টের এমপি, সেখানে রাজনীতিকদের অবস্থান ছিল মাত্র 14% বা 14%-এরও কম। তো সেখানে যে পেশার যে লোক যে জায়গাতে যায়, সেখানে তো সে তার স্বার্থ সংরক্ষণ করবার জন্যই যায়। এই দেশের সর্বোচ্চ আইন প্রণয়নের জায়গাটিতে ঠিক জায়গায় ঠিক লোক যখন না বসে, তখন যেটি ঘটবার সেটি ঘটেছে। আমি মনে করি আগামীতে জবাবদিহির জায়গাটা যেমন আসবে, এবং এই যে তৃতীয় পক্ষ আরেকটি দাঁড়িয়েছে, আমি ছাত্রদের যে এই যে এগিয়ে আসার যে প্রস্তুতি, বা তারা আজকে না পারুক, 2 বছর 10 বছর পরে পারুক, 15 বছর পরে পারুক, তারা কিন্তু একটি আর কিছু পারবে কি পারবে না, তবে তারা যদি সোচ্চার থাকে, তারা যদি তাদের ভূমিকা অনড় থাকে, সরকারে না আসলেও তারা কিন্তু একটি ওয়াচডগ হিসেবে এই সরকারকে সর্বক্ষণিক একটি চাপে রাখতে পারবে যে কোথায় কি হচ্ছে। আমাদেরকে নিশ্চিত করতেই হবে সুষ্ঠু জবাবদিহিতার জায়গাটা কিন্তু তখন চাইতে হইলে। জি, সুলতান মাহমুদ ইলিয়াস খান, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।